প্রায় অর্ধ শতাব্দী পর হঠাৎ করে চট্টগ্রাম বন্দরে ভিড়ল রাশিয়ার যুদ্ধজাহাজ। একদিকে যখন রাশিয়ার যুদ্ধ চলছে ইউক্রেনের ভূখণ্ডে, আবার মধ্যপ্রাচ্যে চলছে আরব ইসরায়েলের সংঘাত, ঠিক সে সময় বাংলাদেশের বন্দরে রাশিয়ার যুদ্ধজাহাজ যেন নতুন এক বার্তা দিচ্ছে বিশ্ব রাজনীতিতে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা গাড়ির নাম্বারটা সহ দিচ্ছি আপনাদের। ওনারা কিসের লোক আমরা এখনো কোনো ধরনের পরিচয় আপনাদের। আমরা এদেশে চাই, আমি আমার ভোটটা জানি দিতে পারি, এইটুক চাই, আর কিছু না। আপনারা ক্ষমতায় যে আসেন গা, জনগণের আরামের দরকার আছে, জনগণের একটু শান্তি দেন আপনারা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো হঠাৎ চট্টগ্রাম বন্দরে ভিড়লো রাশিয়ান যুদ্ধজাহাজ, কিন্তু কেন? আর এইদিকে হঠাৎ করে আটক হলেন বিএনপির এক নেতা, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। প্রায় অর্ধ শতাব্দী পর হঠাৎ করে চট্টগ্রাম বন্দরে ভিড়ল রাশিয়ার যুদ্ধজাহাজ। একদিকে যখন রাশিয়ার যুদ্ধ চলছে ইউক্রেনের ভূখণ্ডে, আবার মধ্যপ্রাচ্যে চলছে আরব ইসরায়েলের সংঘাত, ঠিক সে সময় বাংলাদেশের বন্দরে রাশিয়ার যুদ্ধজাহাজ যেন নতুন এক বার্তা দিচ্ছে বিশ্ব রাজনীতিতে। 1971-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাপোর্ট দিতে নৌবহর ভিড়িয়েছিল রুশ নাবিকরা, নিরাপদ এবং মুক্ত করেছিল বঙ্গোপসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাইন। কিন্তু স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পর আবারও কেন চট্টগ্রামে ভিড়ল রুশ নৌবহর? অন্যদিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যেভাবে রণতরী ভিড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার সাথে এই অঞ্চলের রুশ নৌবহরের কি সম্পর্ক রয়েছে, নাকি এই সবই স্বাভাবিক সামরিক প্রক্রিয়া? স্বাধীনতার সময় থেকে বাংলাদেশের অত্যন্ত পরম প্রিয় এক বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যা আজকে রাশিয়া নামে পরিচিত। দুই দেশের আন্তঃবাণিজ্যিক সম্পর্ক যত বৃদ্ধি পেয়েছে, যোগাযোগ বেড়ে আরো গতি পেয়েছে সম্পর্কে। তারই ধারাবাহিকতায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা এবং উৎপাদনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। তাই বর্তমানে বাংলাদেশ এবং রাশিয়ার সম্পর্ক যে অন্য অনেক সময়ের চেয়ে আরো বেশি গতিশীল, তা স্পষ্ট হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনে। আর তারই ধারাবাহিকতায় এবার বন্ধুত্বপূর্ণ সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের 3টি জাহাজ। সেগুলো চট্টগ্রাম বন্দরে ফিরেছে বলে গত 12 নভেম্বর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে 50 বছর পর রাশিয়ার কোন যুদ্ধজাহাজ বাংলাদেশের বন্দরে ফিরল। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর ভেরারুশ নৌবহরে ওই জাহাজগুলোর মধ্যে রয়েছে সাবমেরিন বিধ্বংসী 2টি যুদ্ধজাহাজ। সেগুলোর নাম অ্যাডমিরাল ট্রিপতোস ও অ্যাডমিরাল প্যান্তেলিয়েভ। অপর জাহাজটি হলো জ্বালানিবাহী ট্যাঙ্কার, সেটির নাম পেচেনগা। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর মাইন মুক্ত করতে সেখানে বিশেষ অভিযান চালায় রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ। এ বিষয়ে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টেটঙ্কি রুশ গণমাধ্যম তাসকে জানিয়েছে, 1971 সালে সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে রক্ষা করতে এসেছিল রুশ যুদ্ধজাহাজগুলো। স্বাধীনতা যুদ্ধের পর চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনেক মাইন ছিল, সেখানে অনেক নৌযান ডুবেছিল। রুশ রাষ্ট্রদূত জানান, মাইন সমস্যা সমাধানে অনেক দেশের কাছে সে সময় সহায়তা চেয়েছিল বাংলাদেশ কর্তৃপক্ষ। কয়েকটি দেশ বিপুল অর্থের বিনিময়ে সহায়তা করতে রাজি হয়েছিল। সে সময় রুশ নৌবহর এসেছিল মূলত সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে মানবিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে। স্বাধীনতা যুদ্ধের সময় এই বন্দরে অনেক মাইন বসানো হয়েছিল, যে কারণে অনেক জাহাজ ডুবেও গিয়েছিল। তিনি আরো জানান, তখন সোভিয়েত ইউনিয়ন একমাত্র দেশ হিসেবে মানবিক কারণে বাংলাদেশকে সাহায্য করতে রাজি হয়েছিল। এরপর চট্টগ্রাম বন্দরে মাইন ক্লিয়ারিং অপারেশন নামে একটি অভিযান চালানো হয়। অপারেশনটি 1972 সালের এপ্রিলে শুরু হয়ে 1974 সালের জুন পর্যন্ত চলে। তবে রুশ গণমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর মাইন মুক্ত করার ওই অভিযান চলেছিল 1972 সালের এপ্রিল থেকে 1974 সালের জুন পর্যন্ত। সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর 800 জনের বেশি সদস্য 26 মাস ধরে মাইন সরানোর কাজ করেছিলেন বাংলাদেশের সমুদ্র সীমায়। এই কাজ করতে গিয়ে তাদের একজনের মৃত্যু হয়েছিল, তবে শেষ পর্যন্ত সফল হয়েছিল সোভিয়েত নৌ সদস্যরা। সে সময় রুশ নৌবহর এসেছিল মূল সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে মানবিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে। তবে এবার রুশ জাহাজগুলো পুরোপুরি বন্ধুত্বপূর্ণ এক সফরে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে চট্টগ্রামের রাশিয়ার অনারারি কনসাল আশিক ইমরান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক যে খুবই উচ্চ পর্যায়ে রয়েছে, তার প্রমাণস্বরূপ রুশ যুদ্ধ জাহাজগুলোর বাংলাদেশ সফর। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা গাড়ির নাম্বারটা সহ দিচ্ছি আপনাদের। ওনারা কিসের লোক আমরা এখনো কোনো ধরনের পরিচয় আপনাদের। আপনারা কি ডিবি থেকে আসলেন ভাই? আচ্ছা, এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইয়া দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এগুলা একটা ইয়ে করলেই হয় নাকি? এগুলার বিল আছে? মানুষের কামলা খাটি না, বুঝো নাই? নিজের কামলা খাটি। দর্শক দেখতে পাচ্ছেন, জনঅধিকার পার্টি টিআরবি চেয়ারম্যান তরিকুল ইসলাম $10 কেজি চাল দিচ্ছেন আর 60 কেজি আলু দিচ্ছেন আপনারা। আপনারা আবার কোন যে আমরা 10 কেজি চাল দিচ্ছি, উন্নয়ন করছি, উন্নয়নও করেন, জনগণকেও বাঁচান, সব দায়িত্ব আপনাদের আছে। আমরা এদেশে চাই আমি আমার ভোটটা জানি দিতে পারি, এইটুক চাই, আর কিছু না। আপনারা ক্ষমতায় যে আসেন গা, তাতে আমাদের কিছু যায় আসে না। আমার ভোটটা জানি আমি দিতে পারি, এটা গণতন্ত্রের দেশ বলে। বাজারে 4 দরে সকালে বাজার করবার আইছি, মানুষ খানা থেকে বলে যে এখানে জানি কোন দলের নাম লইতে না পারে, কোন দল নাই এদেশে। এটা কি আবার গণতন্ত্র? কিসের গণতন্ত্র দেশে? অর্থাৎ আপনারা থাকেন আঙ্গুরে খেদা দেন। নিজের কোন নিশ্চয়তা আছে? আমি রোডে বাইরেছি, আমার পেটের চাই, আমার বাইরে তো হবে, আমার বাইরে তো হবে। ঘরে বসে থাকলে আমার চলবে না। কেউ হরতাল দিল, কেউ হরতাল দিল না, কেউ ক্ষমতায় গেল, ওটা আমার দেহের বিষয়টা, আমার কর্ম কর্তব্য, আমার ঘরে না কেউ দিব না। এটা কথায় কথায় গেলে 10 কেজি চাইলের ভাত। আরে 10 কেজি চাইল যারা দেন, ওই চাইলটা আপনারা খায়া দেখেন। একদিন যদি খাইতে পারেন, সারা জীবন আপনাদের গোলামি করবো। খান একদিন ওই 10 কেজি চাইলের ভাত, দেন কিরম খাওয়ার লগে লগে পেটে কামড় দেয়। আমরা তো বিপদে বেড়ে খাইতেছি, খাওয়াই লাগে আমার। আবার বড় বড় কথা কোন 10 কেজি চাইলের 10 কেজি চাইল খাওয়াবো। শুধু মেম্বারে একটা ভোট আমি দিতে পারছি, মানে হলো মহল্লা ভিত্তিক, ওই জায়গায় কেউ প্রভাব ফালাইতে পারে না। তাছাড়া কোনো জায়গায় ভোট দিতে পারি না এই 15 বছরের ভিতরে। 2001 সালে ভোট দিছিলাম, এরপরে কোনো ভোট দিতে পারি নাই। আমার ভোটটা কেন আমি দিতে পারবো না? কেন পারবো না? আমার স্বাধীনতা কেন এরা হরণ করবে? ক্ষমতায় কে আসবে ওটাও আমার জানার বিষয় না। আমি ডাইল ভাত খায়া এই দেশে বসবাস করতে, সুখে শান্তিতে থাকতে পারলে হলো। আমার চাওয়া হলো এইটা, আমার এই 5 তলা বাড়িরও দরকার নাই, 50টা গাড়িরও দরকার নাই, ব্যাংক ব্যালেন্সের দরকার নাই। আমি ডাইল ভাত খায়া সুখে শান্তিতে মরে যেতে পারলি, আমার পোলা বান্ধানি মানুষ করতে পারি, আমি এইটা চাই। ক্ষমতায় কেটে আসবে ওটা আমার দেহের বিষয় না। জনগণের আরামের দরকার আছে, জনগণের একটু শান্তি দেন আপনারা। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।